হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ লার্নিং ইংলিশ। আর তোমরা যারা ক্লাস 12-এ পড়ো তারা অবশ্যই জানো তোমাদের টেস্ট পরীক্ষা চলছে এবং সবেমাত্র তোমরা ইংলিশ পরীক্ষা দিয়ে উঠলে। তো যে ইংলিশ পরীক্ষাটা তোমরা দিলে সেই কোশ্চেন পেপারের সমস্ত অ্যান্সারগুলি আজকের ভিডিওতে আমি তোমাদের প্রোভাইড করব। তো পরীক্ষার হলে যদি তোমাদের কোনো সমস্যা থেকেও থাকে, এখানে কিন্তু সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে দেখো, তোমাদের দেখতে পাচ্ছ এখানে হায়ার সেকেন্ডারি টেক্সট এক্সামিনেশান 2023 তোমাদের 80 মার্কের পরীক্ষা ছিল এবং সময় দিয়েছিল 3 ঘন্টা 15 মিনিট। তো প্রথমেই দেখি আমরা এমসিকিউতে কী আছে। এমসিকিউতে তোমাদের কটা করতে হতো না, এমসিকিউতে তোমাদের 12টা করতে হতো, ঠিক আছে। তো দেখো প্রথম প্রশ্ন দিয়েছে দ্য ফর্মিডেবল ক্রিয়েচার্স আর, এখানে ফর্মিডেবল ক্রিয়েচার্স আর এটা দিয়েছে তোমাদের দ্য আইস হ্যাবিট এই স্টোরিটা থেকে দিয়েছে। এখানে অ্যান্সারটা হবে আন্টস। কালামস ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট স্ট্রং রুটস থেকে দিয়েছে, তোমরা জানো এটা হবে অ্যান্সার হবে 4 AM, বি এর দাগ উত্তর হবে। দ্য এজ অফ দ্য বয় ইন থ্যাংক ইউ ম্যাম ওয়াজ বিটুইন, তাহলে থ্যাংক ইউ ম্যামে যে বাচ্চাটা ছিল তার বয়স কত ছিল না, এখানে 14 থেকে 15, তো সি এর দাগটা হয়ে যাবে কারেক্ট। 4 ছিল দ্য হারমিট ওয়াজ রিনাউন্ড ফর হিজ, যে 3 কোয়েশ্চেন্স থেকে দিয়েছে এখানে হারমিটটা কিসের জন্য প্রশংসিত ছিল, কিসের জন্য তাকে সবাই চিনত না, ফর হিজ উইজডম, তো অপশান বি এখানে কারেক্ট হবে। পোয়েট্রি থেকে দেখো দিয়েছে তোমাদের দ্য পিলো আন্ডার দ্য সোলজার্স হেড ওয়াজ মেড অফ, অ্যান্সার হবে ফার্ন, বি অপশান। দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি ইজ ইটস, অফকোর্স রুট হবে। নেক্সট দেখো 7 দাগে দিয়েছে সামার টু এ গ্রাস হপার ইজ, এই যে সামার গ্রীষ্মকালটা একটা গ্রাস হপারের কাছে কেমন, সেটা অবশ্যই লাক্সারিয়াস, ওকে লাক্সারিয়াস হবে, বিলাসবহুল। নেক্সট আছে ডেথ ব্র্যাগস ওভার, এই মৃত্যু কাকে বড়াই করতে পারে বা কাদেরকে নিয়ে বড়াই করে না, মর্টালস যারা মরণশীল তাদেরকে নিয়ে, এটা দিয়েছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই সনেটটা থেকে শেক্সপিয়ারের। ড্রামা থেকে কি এমসিকিউ দিয়েছে না, ড্রামা থেকে দিয়েছে লোমোভস এজ ওয়াজ, লোমোভের বয়স কত ছিল, দ্য প্রপোজাল থেকে দিয়েছে এটার অ্যান্সার হবে অপশান বি 35। দ্য ভ্যালু অফ অক্সেন মিডোস ইজ, এটার অ্যান্সার হবে অপশান বি 300 রুবেলস, ওকে। নেক্সট দেখো, নেক্সট আছে লোমোভস গ্র্যান্ডফাদার ওয়াজ, লোমোভের গ্র্যান্ডফাদার কী ছিলেন, ঠিক আছে, এখানে অ্যান্সার হবে এ ড্রাঙ্কার্ড, একজন মাতাল ছিলেন, মানে এটা কে বলেছিল এই উক্তিটা, এটা কিন্তু করেছিল চুবুকভ, ঠিক আছে, ওকে। তো এটা হবে অ্যান্সার হবে ড্রাঙ্কার্ড। নেক্সট ওভারশট মিনস ডিফেক্ট ইন, ওভারশট বলতে কি বলা হয় বা কী বোঝানো হয়, ওভারশট বলতে একটা ডিফেক্ট যেটা কোথায় হয় না, জস চোয়ালে, ওভারশট বলতে যে প্রাণীর নিচের চোয়ালের থেকে উপরের চোয়ালটা বেশি লম্বা, ওকে। নেক্সট দেখো, নেক্সট আছে প্রোজ থেকে তোমাদেরকে এসে কিউ করতে দিয়েছে, যেখানে তোমাদের 4টে লিখতে হয় এবং পোয়েট্রি থেকে তোমাদেরকে 4টে করতে হয়। তো আমি সবগুলোরই অ্যান্সার তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে প্রোজে প্রথম কোয়েশ্চেন ছিল হোয়াট ইজ দ্য থার্ড কোয়েশ্চেন, তো এই প্রশ্ন পড়েই আমাদেরকে বুঝতে হবে কোথা থেকে দিয়েছে না, এটা দিয়েছে 3 কোয়েশ্চেন্স থেকে। তো দেখো অ্যান্সারটা কী হবে, দ্য থার্ড কোয়েশ্চেন অফ দ্য জার ওয়াজ, জারের তৃতীয় কোয়েশ্চেনটা ছিল হোয়াট দ্য রাইট ওয়ার্ক অফ লাইফ ওয়াজ, যে একটা জীবনের সঠিক কাজ কোনটা, এটাকে কিন্তু কোয়েশ্চেন আকারে লিখলে একটু ভুল হয়ে যেতে পারে, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে অর্থাৎ ন্যারেশন চেঞ্জ যেভাবে আমরা করি সেভাবে লিখবে, ওকে। এর পরের প্রশ্ন আছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য বয় ইন থ্যাংক ইউ ম্যাম, এই থ্যাংক ইউ ম্যাম এই স্টোরিটার মধ্যে যে বয়টা ছিল তার নাম কি, তো অ্যান্সারটা এইভাবে লিখতে হবে ইন দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম দ্য নেম অফ দ্য বয় ওয়াজ রজার, ওকে, রজার ছিল তার নাম। নেক্সট কোয়েশ্চেন হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম টেম্পলের হাই প্রিস্ট কে ছিল, তো স্ট্রং রুটস থেকে দিয়েছে এটা, এখানে অ্যান্সার হবে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। নেক্সট আছে হুম ডিড দ্য হারমিট মিট, এই হারমিট কাদের সঙ্গে দেখা করতেন, সো লিখতে হবে দ্য হারমিট মেট অনলি দ্য কমন পিপল, শুধুমাত্র সাধারণ মানুষদেরকেই কিন্তু সে দেখা করত। নেক্সট কোয়েশ্চেন হোয়াট ডিড দ্য নিউ প্যাসেঞ্জার নোটিস ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট, দ্য আইস হ্যাবিট এই গল্পটার মধ্যে যে নতুন প্যাসেঞ্জার উঠেছিল ট্রেনে সে কী লক্ষ্য করেছিল, তো অ্যান্সারটা একটু বড় হয়েছে ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট রিটেন বাই রাস্কিন বন্ড, রিটেন বাই রাস্কিন বন্ড এটা না দিলেও দিতে পারো তোমরা, এটা বাদও দিতে পারো, তো এখানে কমা দিয়ে লিখতে হবে দ্য নিউ প্যাসেঞ্জার নোটিস দ্যাট, লক্ষ্য করেছিল যে দ্য গার্ল হ্যাড বিউটিফুল আইস, মেয়েটার চোখগুলো তো সুন্দর ছিল, বাট দে ওয়ার নো ইউজ, কিন্তু তাদের আর কোনো ব্যবহার ছিল না, টু দেম অ্যাজ শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, কারণ সে ছিল পুরোপুরি অন্ধ। নেক্সট কোয়েশ্চেন আছে হাউ মাচ ডিড
মিসেস বেটস গিভ দ্য বয়, মানে রজারকে মিসেস বেটস কত টাকা দিয়েছিল। তো দেখো এটার অ্যান্সারটা এইভাবে লিখবে, মিসেস বেটস গেভ দ্য বয়, অর্থাৎ রজারকে দিয়েছিল $10। কিসের জন্য, এটাও আমরা এখানে জুড়ে দিতে পারি, টু বাই এ পেয়ার অফ ব্লু সুয়েট শুজ, এটা কেনার জন্য তাকে, মেন আনসার কিন্তু $10, ঠিক আছে, $10 তাকে $10 দিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ বেস্টোড উইথ দ্য টাইটেল বাহাদুর, বাহাদুর উপাধিটা কাকে দেওয়া হয়েছিল। আর এই প্রশ্নটা নেওয়া হয়েছে স্ট্রং রুটস, এই এটা থেকে নেওয়া হয়েছে। তো এর অ্যান্সার হবে, ওয়ান অফ দ্য 4 বিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ বেস্টোড উইথ দ্য টাইটেল বাহাদুর, কালামের মায়ের একজন পূর্বপুরুষকে কিন্তু বাহাদুর উপাধিটা দেওয়া হয়েছিল। এরপরে নেক্সট কোশ্চেন কী আছে, নেক্সট কোশ্চেন আছে, হোয়ার ওয়াজ দ্য ন্যারেটর গোয়িং ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট, দ্য আইস হ্যাবিট এই গল্পের যে নায়ক ছিল, অর্থাৎ এই গল্পের যে ন্যারেটর ছিল, সে কোথা থেকে কোথায় যাচ্ছিল। তো এটার অ্যান্সার হবে, দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট ওয়াজ গোয়িং টু দেরাদুন অ্যান্ড দেন টু মুসৌরি, ঠিক আছে, এগুলো ছিল প্রোজের অ্যান্সার। এরপরে আসি আমরা পোয়েট্রিতে। তো পোয়েট্রিতে প্রথম কোয়েশ্চেন দিয়েছে, হোয়াট ডাজ রাফ উইন্ড ডু, এই রাফ উইন্ডটা কী করে। ওকে, এটা নেওয়া হয়েছে কোথা থেকে না, সনেট নাম্বার 18 শ্যাল আই কম্পেয়ার দি থেকে। তো সেইভাবেই আমরা লিখেছি উত্তরটা, ইন দ্য সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে রাফ উইন্ড, ওখানে ছিল প্রশ্নে যেভাবে লেখা ছিল সেইভাবেই আমাদেরকে লিখতে হবে, এখানে ডাজ লেখা ছিল। তো সেই জন্য আমরা উত্তরে কিন্তু এখানে লিখেছি শেক্স, ভার্বের সঙ্গে একটা এস যোগ করে দিয়েছে, শেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে, এটা হলো এই প্রশ্নের উত্তর। নেক্সট পোয়েট্রিতে দিয়েছে, নেক্সট পোয়েট্রিতে যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা হলো, হোয়ার ডু দ্য গ্রিন টুইগস গ্রো, ওই যে গ্রিন টুইগস সবুজ যে পল্লবগুলি সেগুলো কোথা থেকে জন্মায়। এটার অ্যান্সার হবে, দ্য গ্রিন টুইগস গ্রো ফ্রম দ্য চপড স্টিম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, ঠিক আছে, মাটিতে ফেলে রাখা যে সমস্ত কাণ্ড, কেটে রাখা যে কাণ্ড, তার থেকে সেটা গজায়। এরপরে আছে, হাউ ডাজ দ্য সোলজার্স স্মাইল লুক অ্যালাইক, ঠিক আছে, 11 দাগে প্রশ্ন দিয়েছিল যে সোলজারের স্মাইলটাকে কেমন দেখতে। তো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে এটাকে নেওয়া হয়েছে। তো দ্য স্মাইল অফ দ্য ইয়ং সোলজার, ওই যে সোলজার তার স্মাইলটা ইজ অ্যাজ ইনোসেন্ট ছিল বা হয় কেমন, একদম নিষ্পাপ, অ্যাজ দ্যাট অফ অ্যান ইনফ্যান্ট, একজন শিশুর মতো, একটা শিশুর মতো। ওকে, এরপরে আছে, হাউ ইজ দ্য রুট কম্পেয়ার্ড হোয়েন টাইড টু আর্থ, যখন একটা গাছের শিকড়, ওই শিকড় মাটির মধ্যে বসে থাকে বা মাটির মধ্যে যখন থাকে সেটা, তখন সেটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এভাবে লিখতে হবে, প্রশ্ন থেকেই আমরা দেখো লিখেছি, হোয়েন টাইড টু আর্থ, এটুকু প্রশ্ন থেকে লিখেছি। তারপর দ্য রুট ইজ কম্পেয়ার্ড, রুটটাকে তুলনা করা হয় কার সঙ্গে না, টু দ্য অ্যাঙ্কর অফ এ বোট অর এ শিপ, ঠিক আছে, একটা বোটের অ্যাঙ্কর অথবা শিপের একটা অ্যাঙ্করের সঙ্গে, তার নোঙরের সঙ্গে, ঠিক আছে। এইভাবে যদি উত্তরগুলো কিন্তু লেখো তোমরা কিন্তু পুরো নাম্বার পাবে, 1 নম্বরে পুরোটাই কিন্তু 1 নম্বর তোমরা অবশ্যই পাবে এখানে। তো নেক্সট কোয়েশ্চেন আছে, হোয়ার ডাজ, ঠিক আছে, 13 দাগে দিয়েছে, হোয়ার ডাজ দ্য গ্রাস হপার রেস্ট, গ্রাস হপার কোথায় বিশ্রাম নেয়, কোথা থেকে নেওয়া হয়েছে, গ্রাস হপার আছে মানে দেখেই বোঝা যাচ্ছে এটা নেওয়া হয়েছে পোয়েট্রি অফ আর্থ থেকে। তো অ্যান্সারটা এইভাবে লিখতে হবে, দ্য গ্রাস হপার রেস্ট, এস দিয়েছি কেন, কারণ ওখানে ডাস ছিল বলে, আন্ডার সাম প্লিজেন্ট উইড কোয়াইট কমফোর্টেবলি, ঠিক আছে, সে উইডের নিচে শান্তভাবে বিশ্রাম নেয় এবং কমফোর্টেবলি, খুব আরামদায়কভাবে, ঠিক আছে। এভাবে উত্তর কিন্তু বড় লিখতে হয় না, কিন্তু সঠিকটা লিখতে হয়, তাহলেই নাম্বারটা পাওয়া যায়। এরপরে দেখো, এরপরে কোয়েশ্চেন আছে, এরপরে কোয়েশ্চেন আছে, হাউ লং উইল দ্য পোয়েটস ফ্রেন্ড লিভ, ও কতদিন মনে হয় যে কবির বন্ধু সে বেঁচে থাকবে, এটা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে থেকে নেওয়া হয়েছে। তো এটার উত্তর লিখতে হতো এইভাবে, দ্য পোয়েটস ফ্রেন্ড উইল লিভ সো লং, কবির বন্ধু ততদিন বেঁচে থাকবেন, সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ, যতদিন মানুষ নিঃশ্বাস নেবে, অর আইস ক্যান সি, চোখ দেখতে পাবে। এটা এইভাবেই লিখতে হতো তোমাদের, এছাড়া বাইরে আর অন্যরকমভাবে সাধারণত মনে হয় না লেখা যায়। তোমরা যেভাবেই লেখো উত্তরটা যদি এই রকম হয় যে মানুষ যতদিন বেঁচে থাকবে আর নিঃশ্বাস নেবে এবং চোখ যতদিন দেখতে পাবে ততদিন বেঁচে থাকবে, তো উত্তর কিন্তু কারেক্ট হবে যেভাবেই লেখো তোমরা, শুধু টেন্সটাকে একটু ভালোভাবে প্রশ্ন অনুযায়ী টেন্সটা লিখতে হবে। নেক্সট ছিল কোয়েশ্চেন, হাউ ইজ এ স্ট্রিম কম্পেয়ার্ড, তো অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে ওই যে স্ট্রিমটা ছিল যেখানে সৈনিকটা শুয়েছিল, তো সেই স্ট্রিমটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে। তো আমরা এটা এইভাবে লিখতে পারি, দ্য স্ট্রিম ইজ কম্পেয়ার্ড টু এ লং স্ট্র্যান্ড অফ সিলভার, ঠিক আছে, একটা রূপালি একটা দাগের সঙ্গে আমরা কিন্তু এই নদীটাকে তুলনা করতে পারি।
নেক্সট কোয়েশ্চেন আছে এবং লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য পোয়েট ফিল ইন ড্রাউজিনেস? পোয়েট্রি অফ আর্থে কবি বলছেন যে কবি যখন তন্দ্রাচ্ছন্ন থাকেন তখন তিনি কি মনে করেন বা কী অনুভব করেন। তো দেখো অ্যান্সারটা, হোয়েন দ্য পোয়েট হিয়ার্স দ্য ক্রিকেটস শ্রিল ভয়েস ইন ড্রাউজিনেস হি থিঙ্কস অফ গ্রাস হপার সিঙ্গিং ইন দ্য গ্রাসি হিল। তো তিনি যখন তন্দ্রাচ্ছন্ন থাকেন তখন একটা ক্রিকেটের আওয়াজকেও অর্থাৎ ঝিঝি পোকার আওয়াজকে তিনি গ্রাস হপার ভেবে ভুল করেন। ঠিক আছে, এভাবে লিখলেই অ্যান্সারটা কারেক্ট হবে। তো এরপরে চলে আসি কিছু বড় প্রশ্নে, পোয়েট্রি থেকে আর প্রোজ থেকে, যেগুলো তোমাদের 6 নম্বরে লিখতে দেয়। ওকে, এখানে কটা লিখতে হয়? এখানে 2টো লিখতে হয় প্রোজ থেকে এবং 2টো লিখতে হয় পোয়েট্রি থেকে আর একটা লিখতে হয় ড্রামা থেকে। তো 3-এর 1-এ যে প্রোজের মধ্যে প্রথম প্রশ্ন দিয়েছিল, বাট ইট উড স্টে ইন মি উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। এখানে হু ইজ দ্য স্পিকার। ঠিক আছে, এগুলো তোমরা কিন্তু তোমাদের সহায়িকা বইতে পেয়ে যাবে। তাও আমি যেগুলো মুখে বলে দেওয়া যাবে সেগুলো আমি বলে দিচ্ছি। এটা নেওয়া হয়েছে কোন গল্প থেকে? না, এটা আমরা পড়েই, সেন্টেন্সটা পড়েই বুঝতে পেরেছি, এটা দ্য আইস হ্যাবিট থেকে নেওয়া হয়েছে। অ্যান্ড হু ইজ দ্য স্পিকার? অবশ্যই এখানে স্পিকার কাকে বলা হয়েছে? স্পিকার বলা হয়েছে দ্য ন্যারেটরকে, ওই যে দ্য আইস হ্যাবিট গল্পের ন্যারেটরকে স্পিকার বলা হয়েছে। ঠিক আছে, এটা হবে। আর বাকি যে রেস্ট অফ দ্য কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো তোমরা কিন্তু সহায়িকা থেকে পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন ছিল, প্রেয়ার মেড পসিবল এ কমন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। 2-এর দিকে এই প্রশ্নটা ছিল। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে স্ট্রং রুটস থেকে। এবং হু ইজ দ্য স্পিকার? এখানে স্পিকার অবশ্যই আব্দুল কালামের বাবা অর্থাৎ জৈনুল আবদিন। আর কাকে তিনি বলেছিলেন? না, এপিজে আব্দুল কালামকে এই কথাগুলি বলেছিলেন। আর রেস্ট যেগুলো আছে সেগুলো এক লাইনে হবে না, সেগুলো একটুখানি বড় লিখতে হবে। তো আশা করি তোমরা এটা বানিয়ে লিখতে পেরেছো বা হয়তো তোমাদের মুখস্থ ছিল, তোমরা লিখেছো। ওকে, এর পরের প্রশ্নটা দেখো, হি বিয়ারলি ম্যানেজ টু সে থ্যাংক ইউ, হু সেইড থ্যাংক ইউ অ্যান্ড হুম ডিড হি সে দিস? তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা দেখেই বোঝা যাচ্ছে যে থ্যাংক ইউ ম্যাম থেকে নেওয়া হয়েছে। এবং হু সেইড থ্যাংক ইউ অবশ্যই সেই গল্পের যে বাচ্চা ছেলেটা ছিল রজার, সে বলেছে। এবং কাকে? না, মিসেস লুলা বেটস ওয়াশিংটন জোন্সকে বলেছে। এবং বাদবাকি যে উত্তর সেটা একটু বড় হবে, সেটা তোমরা একটু দেখে নেবে সহায়িকা থেকে, যদি না লিখতে পারো। যদি লিখতে পারো কোনো ব্যাপার না। 4-এর দিকে ছিল, আই নিউ ইউ হ্যাড গন অ্যালোন টু সি দ্য হারমিট। তো হারমিটের কথা আছে মানে এটা নেওয়া হয়েছে 3 কোয়েশ্চেন্স থেকে। এখানে প্রশ্ন দেখো আছে, হু ওয়েন্ট টু দ্য হারমিট? তা হারমিটের কাছে কে গিয়েছিল? না, দ্য জার। অ্যান্ড হোয়াই হি ওয়াজ অ্যালোন? এবং কেন একা ছিল? বিকজ দ্য হারমিট মেট অনলি দ্য কমন পিপল। ওকে, তো যেহেতু সে সাধারণ মানুষদেরকেই শুধুমাত্র তার সঙ্গে দেখা করতে দিত, সো যে জার ছিল সে তার সৈন্যদেরকে পিছনে রেখে তারপরে জারের সঙ্গে, এই হারমিটের সঙ্গে দেখা করতে যেতে হয়েছিল। ওকে, এরপরে আরও কোয়েশ্চেন দিয়েছিল, হাউ ডিড দ্য স্পিকার নো দিস, আর হোয়াট ডিড দ্য স্পিকার কালেক্ট দ্য ইনফরমেশন? এগুলো তোমরা দেখে নেবে একটু। পোয়েট্রি থেকে কি দিয়েছে? না, পোয়েট্রি থেকে দিয়েছিল, অ্যান্ড দেন ইট ইজ ডান। হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম উইথ দ্য লাইন? তো প্রথমে আমাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে এই পোয়েমটা কোথা থেকে নেওয়া। তো এই পোয়েমটা অবশ্যই এটা নেওয়া হয়েছে দ্য কিলিং অফ এ ট্রি থেকে। ঠিক আছে, অন কিলিং অফ এ ট্রি থেকে। এবং এর পোয়েটকে? না, গিভ প্যাটেল পোয়েট। হোয়াট ইজ ডান? দ্য জব অফ কিলিং অফ এ ট্রি ইজ ডান, মানে একটা গাছকে মারাটাকে এখানে সংগঠিত হচ্ছে সেটা জিজ্ঞাসা করা হয়েছে। আর এখান থেকে লিখতে বলেছে আয়রনি। তোমরা অবশ্যই তোমাদের বইতে পেয়ে যাবে যে অন কিলিং অফ এ ট্রি এই কবিতাটার মধ্যে কি আয়রনি লুকিয়ে রয়েছে, সেটা তোমরা সেই প্রশ্ন অবশ্যই সেখানে আছে। তো সেখান থেকে একটু দেখে নেবে। এরপরে ছিল ডট 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 দিয়ে, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। তো এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা বুঝলেই কিন্তু আমরা কিছুটা লিখতে পারবো নিজের থেকে। তো এটা নেওয়া হয়েছিল অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে। এর পরের প্রশ্ন 7-এর দাগে দিয়েছে, হাউ ডাজ দ্য পোয়েট এস্টাবলিশ দ্য থিম অফ ইমর্টালিটি ইন দ্য সনেট নাম্বার 18? অর্থাৎ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে থেকে এটা নেওয়া হয়েছে প্রশ্নটা, যে কবি এই কবিতার মধ্যে ইমর্টালিটিকে কীভাবে তিনি উপস্থাপন করেছেন। তো বড় প্রশ্নগুলো আমি আর ডিসকাস করছি না তোমাদের সঙ্গে, আমি শুধু জাস্ট বলে দিচ্ছি যে কোথা থেকে সেগুলো নেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন 8-এর দাগে ছিল যে, হাউ ডাজ কিডস এস্টাবলিশ দ্যাট দ্য ন্যাচুরাল মিউজিক কন্টিনিউয়াস থ্রু আউট দ্য ইয়ার? এটা পোয়েট্রি অফ দ্য আর্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা জানা থাকলে তোমরা সামারি যদি তোমাদের পড়া থাকে তোমরা কিন্তু অবশ্যই কিছু না কিছু লিখতে পারবে এর থেকে। আর যারা সঠিকভাবে জানো তারা তো লিখতেই পারবে। দেখো, ড্রামা দ্য প্রপোজাল থেকে কী প্রশ্ন দেওয়া হয়েছিল? 3টে প্রশ্ন দেওয়া হয়েছিল, তার মধ্যে থেকে যে কোনো একটা করতে হয়। লেখা আছে, দেন ইট উইল নেভার গেট ম্যারিড। ঠিক আছে, এখানে হু ইজ দ্য স্পিকার? ঠিক আছে, এগুলো তোমরা দেখে নেবে একটু। হোয়েন ডিড হি সে সো, এগুলো লিখতে হবে। 10-এর দিকে ছিল স্কেচ দ্য ক্যারেক্টার অফ চুবুকপ। চুবুকপের ক্যারেক্টার অবশ্যই পেয়ে যাবে তোমাদের, যে কোনো সহায়িকা বই থাক সেই সহায়িকা বইতে অবশ্যই কিন্তু এটা আছে।
11 থেকে প্রশ্ন ছিল দেয়ার সাম ডেমন অফ কন্ট্রাডিকশন ইন ইউর টুডে, হু ইজ দ্য স্পিকার। এখানে এই কথাটা কে বলেছে না, এই কথাটা কিন্তু ন্যাটালিয়া বলেছে। আর হুম ডিড দ্য স্পিকার সে দিস, কাকে বলেছিল না, অবশ্যই ইভান ভ্যাসিলেভিচ লোমোভকে এই কথাটা বলেছিল। আর এরপরে আরও কোয়েশ্চেন ছিল যে কন্ট্রাডিকশন বলতে কী বোঝানো হয়েছে, কন্ট্রাডিকশন কল ডেমনিক, কন্ট্রাডিকশনের মধ্যে ডেমনিক কথাটা কেমন বলা হয়েছে, ঠিক আছে, এগুলো তোমাকে জিজ্ঞাসা করা হয়েছিল। তো আশা করি এগুলো লিখতে পেরেছো খুব ভালোভাবে। তো এবারে আসি আমাদের গ্রামার পোর্শন, যেটা আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বলে দিচ্ছি, যদি কোনো জায়গায় অসুবিধা থেকে থাকে এখানে দেখে নিতে পারো। তো দেখো প্রথমে প্রশ্ন দিয়েছিল গ্রামারের 4-এর 1-এ, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড। ওকে, তো এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। ন্যারেশন চেঞ্জ করলে অ্যান্সারটা এরকম হবে যে আই রিমার্কড, দেখো এখানে ন্যারেশন চেঞ্জটা এরকম হবে, আই রিমার্কড দ্যাট শি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস। ওকে, আই রিমার্কড দ্যাট শি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, এটা লিখতে হবে। নেক্সট গ্রামার দিয়েছে 2-এর দাগে, হোয়াট মোর ডু আই ওয়ান্ট, কোয়েশ্চেন মার্ক, এটা ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ করতে হবে ডব্লিউএস ওয়ার্ডের। তো এটার অ্যান্সার হবে হোয়াট মোর ইজ ওয়ান্টেড বাই মি। অবশ্যই কোয়েশ্চেন মার্ক কিন্তু দিতে ভুলবেন না, ন্যারেশনে কোয়েশ্চেন দিতে হয় না, কোয়েশ্চেন মার্ক সবসময় ফুল স্টপ বসে, কিন্তু ভয়েস চেঞ্জে কোয়েশ্চেন থাকলে অবশ্যই কোয়েশ্চেন মার্ক দিতে হবে। তো অ্যান্সার হবে হোয়াট মোর ইজ ওয়ান্টেড বাই মি। নেক্সট গ্রামার, ইট ওয়াজ হার আইস আই নোটিসড, এটা ছিল তার চোখ যেটা আমি লক্ষ্য করেছিলাম। এটাকে কি বলেছে না, সিম্পল সেন্টেন্সে, অর্থাৎ এর মধ্যে একটাই ভার্ব রাখতে হবে। কটা ভার্ব আছে এখানে, ওয়াজ একটা ভার্ব আছে আর নোটিস একটা ভার্ব আছে। তো দুটো যদি একসঙ্গে করি তাহলে অ্যান্সারটা এরকম হবে, আই নোটিসড হার আইস, আই নোটিসড হার আইস। ঠিক আছে, আমি তার চোখটাকে দেখেছি, বা এটাও লিখতে পারো আই নোটিসড হার আইস অনলি, শুধুমাত্র আমি তার চোখটাকে দেখেছি। ঠিক আছে, একটা মাত্র ভার্ব আনতে হবে, তবেই কিন্তু আমরা সিম্পলে সেটাকে নিয়ে যেতে পারবো। নেক্সট গ্রামার ছিল ম্যাডাম প্লিজ বি সাইলেন্ট, ফুল স্টপ, ম্যাডাম দয়া করে শান্ত হন, মাই হার্ট ইজ গোয়িং টু পিসেস, আমার হৃদয় টুকরো টুকরো হয়ে যাবে না বলে। এটা নেওয়া হয়েছে অবশ্যই তোমাদের দ্য প্রপোজাল থেকে, এবং এটাকে জয়েন করতে বলেছে সিম্পলে। মনে হয় তোমাদের বেশিরভাগই এটা করতে গিয়ে সমস্যা হয়েছে তোমাদের। তো আমি এখানে বলে দিচ্ছি এটার উত্তরটা কীভাবে লিখতে হবে। এটা এইভাবে লিখলে উত্তরটা কারেক্ট হবে যে ম্যাডাম ইন দ্য ইভেন্ট অফ নট বিং সাইলেন্ট, ঠিক আছে, ইন দ্য ইভেন্ট অফ নট বিং সাইলেন্ট মাই হার্ট ইজ গোয়িং টু পিসেস। এখানে দেখো একটাই ভার্ব আছে, সেটা হলো ইজ, আর কিন্তু এখানে ভার্ব নেই। তো এটা কিন্তু সিম্পল সেন্টেন্সে আমরা এইভাবে লিখলে ঠিক হবে। তাহলে এটার মিনিংটা কী আমি একটু বলে দিই, ম্যাডাম ইন দ্য ইভেন্ট অফ নট বিং সাইলেন্ট, চুপ না হওয়ার দরুন মাই হার্ট ইজ গোয়িং টু পিসেস, আমার হার্ট পিসেস হয়ে যাবে, অর্থাৎ টুকরো টুকরো হয়ে যাবে। ওকে, নেক্সট কী আছে, নেক্সট দেখো তোমাদের এখানে দিয়েছিল when he reached the jar he fell fainting on the ground moaning feebly। এটাকে স্প্লিট করতে বলেছে, এখানে জয়নিং না, এখানে স্প্লিট, অর্থাৎ এই সেন্টেন্সটাকে, এই পুরো সেন্টেন্সটাকে দুটো সেন্টেন্সে ভাগ করতে হবে তোমাদেরকে। ঠিক আছে, তো দুটো সেন্টেন্সে ভাগ করলে এটা আমরা লিখতে পারি এরকম, হি রিচড দ্য jar, এখানে একটা ফুল স্টপ দেবে, দিয়ে লিখবে হি ফেল ফেইন্টিং অন দ্য গ্রাউন্ড মোর্নিং ফিবলি, বা তোমরা এখানে আরও একটা ফুল স্টপ দিয়ে কিন্তু লিখতে পারো হি ফেল ফেইন্টিং অন দ্য গ্রাউন্ড হি ওয়াজ মোর্নিং ফিবলি, হি ওয়াজ মোর্নিং ফিবলি। ঠিক আছে, তোমরা তিনটে সেন্টেন্সও করতে পারো, দুটো সেন্টেন্সও করতে পারো, ওকে, কোনো অসুবিধা নেই, যেভাবে লিখবে ঠিক হবে। এরপরে আছে 6-এর দাগে, ইট গ্রোস স্লোলি টার্ন ইনটু এ নেগেটিভ সেন্টেন্স, মানে এটা ধীরে ধীরে বাড়ে। তো নেগেটিভ করতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে সবসময়, যেমন মাইনাসে মাইনাসে প্লাস হয়, এখানেও ঠিক সেই রকম আমাদেরকে দুটো জিনিস নেগেটিভ করতে হবে। ঠিক আছে, এখানে দেখো এখানে গ্রোস আছে মানে বেড়ে ওঠে, আর এখানে আছে স্লোলি, তাহলে স্লোলির বিপরীত কি না, র্যাপিডলি। আর এখানে যে গ্রোস বেড়ে ওঠে, তাহলে এরও বিপরীত করতে হবে, মানে এটা ডাজ নট গ্রো করতে হবে। তাহলে দুটো যদি আমি চেঞ্জ করি তবেই কিন্তু আমাদের সঠিক হবে আর কি, মানে মিনিংটা আমাদের একই থাকবে। তো ইট গ্রোস স্লোলি, এটার অ্যান্সারটা এইভাবে লিখতে হবে, ইট ডাজ নট গ্রো র্যাপিডলি। এটার মানে ছিল এটা আস্তে আস্তে বাড়ে, আমরা এটার মানে কি করলাম, এটা তাড়াতাড়ি বাড়ে না। ঠিক আছে, মিনিংটা কিন্তু একই রেখেছি, কিন্তু মাঝখানে একটা নট আসার জন্যে এটা নেগেটিভ হয়ে গিয়েছে। নেক্সট দেখো এরর কারেকশন দিয়েছিল যে হি জাস্ট স্প্যাট, আচ্ছা এরর কারেকশনের আগে আরও একটা আছে তোমাদের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর্টিকেল প্রিপোজিশন। তো দেখো এরপরে তোমাদের দিয়েছে আর্টিকেল প্রিপোজিশন, তো এটা টেক্সট থেকেই দেয়, তো সেভাবেই লিখতে হয়। তো অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি, দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফেসেন্ড দি ম্যানস ক্লোথিং হবে, এখানে দি হবে, দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড, এ হবে এখানে ইন হিজ স্টোমাক, ঠিক আছে, তার পেটের কাছে, এখানে হচ্ছে ইন বসবে। এরপরে লিখতে হবে দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট, এবং
হি কুড অ্যান্ড ব্যান্ডেজড উইথ ইট, এখানে ব্যান্ডেজড ইট, এখানে বসবে উইথ, ঠিক আছে, এই শূন্যস্থানে জায়গায় ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ডকারচিপ অ্যান্ড উইথ এ টাওয়েল দ্য হারমিট, তাহলে এই দুই জায়গাতে উইথ বসছে। এরপরে তোমাদের সি এর দাগে দিয়েছে এরর কারেকশন। এরর কারেকশন করতে হয় টেক্সট থেকেই করতে হয়, এবং এটাও কিন্তু 3 কোয়েশ্চেন্স থেকে দিয়েছিল তোমাদের। দেখো, হি ইস জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্স ডিগিং, এই রিকমেন্স নিচে আন্ডারলাইন করা আছে মানে এটার মধ্যে ভুল আছে, এবং নিচে 3টে অপশন আছে, কোনটা ঠিক সেটা তোমাদেরকে বসাতে হবে। তো এখানে এটা কারেক্ট হবে, রিকমেন্সড, পাস্ট টেন্স হবে, হ্যাড রিকমেন্সড হবে না, রিকমেন্সিংও হবে না, অ্যান্সারটা হবে রিকমেন্সড। টেক্সটে কিন্তু তোমরা ফলো করলে দেখবে এটাই আছে। ওকে, এরপরে তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা হলো আনসিন, সেটার উত্তরটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা আনসিনটা একবার আশা করি তোমরা যখন পরীক্ষা দিয়েছো অবশ্যই পড়েছো, তো তোমরা জাস্ট অ্যান্সারগুলো মিলিয়ে নাও যে ঠিকঠাক লিখেছো কিনা। তো দেখো, আনসিনের প্রথম এর দাগে তোমাদেরকে দিয়েছে কিছু ট্রু ফলস করার জন্য। তো প্রথম কোয়েশ্চেন দিয়েছিল এ লং টার্ম প্রজেক্ট মাস্ট বি টেকেন ফর আনএমপ্লয়মেন্ট প্রবলেম। তো এটার যে অ্যান্সার আছে সেটা কিন্তু একটু কনফিউজিং হতে পারে যে এটা ট্রু লিখবে না ফলস লিখবে, তো আমি বলবো অবশ্যই এটা ফলস হবে, কারণ এখানে আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু আমরা যদি একটু টেক্সটটা দেখি, এখানে যদি আনসিনটা দেখি, এখানে দেখতে পারবো পোভার্টি নিয়ে কথা বলা হয়েছে। তো কোনটার জন্য ওটা ফলস হচ্ছে সেই লাইনটা কিন্তু এখানে লেখা আছে, লং রান মেজার্স শুড বি অ্যাডপ্টেড অ্যান্ড দ্য সোসাইটি মাস্ট বি পেশেন্ট অ্যান্ড রিজলভ টু ইরাডিকেট পোভার্টি। ওকে, এটা হবে, এটা দেখে তোমরা এখান থেকে বুঝে যেতে পারো যেটা ট্রু হবে না ফলস হবে। এরপরে ছিল 2 নম্বর ট্রু ফলসে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট শুড অনলি কিপ ইন মাইন্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, তো অবশ্যই এটা কিন্তু ফলস হবে। আর এটা কোথা থেকে তোমরা খুঁজে নিতে পারো, এটা এখান থেকে তোমরা দেখতে পারো, এই যে এখানে আছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট মাস্ট কিপ ইন মাইন্ড দ্যাট মোর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যালোন ক্যান নট ব্রিং প্রসপারিটি টু এ নেশন। ওকে, নেক্সট ট্রু ফলস ছিল ডেভেলপমেন্ট অফ সোসাইটি ডিপেন্ডস অন দ্য ইনকাম অফ ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ওকে, এটা হবে ফলস হবে। আর এটা কি দেখে বুঝলাম ফলস, কোন সেন্টেন্সটার জন্য ওটা দেখে বুঝলাম ফলস, না দেখো এখানে লেখা রয়েছে ডেভেলপমেন্ট অফ এ নেশন ডিপেন্ডস মেইনলি আপন দ্য পার ক্যাপিটা ইনকাম অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ দ্য মাসেস। নেক্সট ছিল অ্যাজ এ হোল অফ সোসাইটি মাস্ট কাম ফরওয়ার্ড টু সলভ দ্য পোভার্টি, অবশ্যই এটা ট্রু হবে। এটার উত্তরটাকে আমাদের সাপোর্ট করছে যে লাইনটা, সেই লাইনটা হলো এখানেই আছে, আনলেস দ্য সোসাইটি is determined and think as a duty to abolish poverty, no possible outcome can come of the whatsoever measures we adopt। ঠিক আছে, তো আশা করি ট্রু ফলসগুলো তোমরা ঠিকঠাক লিখেছো। এরপরে দেখো, আনসিনের কিছু কোয়েশ্চেনে আছে যেখানে কিন্তু 6 নম্বর থাকে, 2 নম্বর করে একটাই থাকে, এবং কমপক্ষে 30টা ওয়ার্ডের মধ্যে তোমার এগুলোকে লিখতে হয়। তো প্রথম প্রশ্ন ছিল হোয়াট উড বি ইফ সোসাইটি ডোন্ট রিজলভ টু ইরাডিকেট পোভার্টি। ঠিক আছে, কী হতো যদি, বা কী হতে পারে যদি সোসাইটি এই পোভার্টি অর্থাৎ দারিদ্র্যকে ঘোচানোর জন্য কোনো রকম প্রতিজ্ঞা না নেয়। তো এটার অ্যান্সার তোমরা এইভাবে লিখতে পারো, তোমাদের প্রশ্নের এখানেও লেখা আছে, আমি তোমাদেরকে সাইড বাই সাইড দেখিয়ে দিচ্ছি কোথা থেকে কীভাবে লিখবে তোমরা। দেখো, এটা লিখতে পারো, the modern society must come forward with a large heart, a broader mind and real sympathy. If society don't resolve to eradicate poverty, no positive outcome can come out of the whatsoever measures we adopt. এটা লিখতে পারবে তোমরা এখান থেকে প্রথমে তোমরা এই পর্যন্ত লিখতে পারো, এবং তারপরে ওর সঙ্গে জুড়ে দেবে যে প্রশ্ন থেকে কিছুটা নিয়ে এখান থেকে জুড়ে দেবে নো পজিটিভ আউটকাম শুড অ্যাডপ্ট। ওকে, এই পর্যন্ত লিখলে কিন্তু এটার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট ছিল হাউ শুড এ পুয়ার বি ট্রিটেড, একজন পুয়ারকে কীভাবে ট্রিট করা উচিত, তাহলে লিখতে হবে এ পুয়ার শুড বি ট্রিটেড। ওকে, শুডটা চলে আসবে বি এর আগে, শুড বি ট্রিটেড এই পর্যন্ত লিখে এবার প্রশ্নে চলে আসবে, মানে আনসিনে চলে আসবে, সেখানে লেখা আছে জাস্ট অ্যান্সারটা এখান থেকে হবে অ্যাজ হিউম্যান বিং অ্যান্ড মাস্ট বি প্রোভাইডেড জেনুইন সিম্প্যাথি অ্যান্ড মোরাল সাপোর্ট হুইচ আর প্রাইসলেস গিফটস দ্যাট নো মানি ক্যান বাই। এই পর্যন্ত লিখলেই কিন্তু উত্তরটা একেবারে সঠিক হবে। নেক্সট কোয়েশ্চেন ছিল হাউ ক্যান রিচ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট টেক পার্ট টু সলভ দ্য প্রবলেম অফ পোভার্টি, কীভাবে যারা রিচ আছে বা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তারা কীভাবে অংশগ্রহণ করতে পারে দারিদ্রতাকে ঘোচানোর জন্যে। তো এটার অ্যান্সার একটু আমি গুছিয়ে লিখে দিয়েছি, তোমরা অবশ্যই আনসিনের মধ্যেও এটা পেয়ে যাবে। দেখো আমি কি লিখেছি, রিচ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট মাস্ট বি প্রিপেয়ার্ড টু অফার এ বিট অফ পার্সোনাল স্যাক্রিফাইস হুইচ আর মোস্টলি রেডি to reader. They should open opportunities for education and employment. In this way, rich and industrialists can take part to solve the problem of poverty. ঠিক আছে, যা লিখেছি সব কিছুই কিন্তু এই আনসারের মধ্যে দেওয়া রয়েছে, আমি একটু এদিক ওদিক থেকে সাজিয়ে এখানে তোমাদের লিখিয়ে দিয়েছি।
ওকে, তো এই ছিল আনসিন। এরপরে তোমাদের কিছু রাইটিং স্কিল দিয়েছে 6 দাগে, যেখানে 3টে দেওয়া থাকে এবং তার মধ্যে দিয়ে কিন্তু একটা লিখতে হয়। তো এই রাইটিং স্কিলগুলি আমি তোমাদেরকে এখানে দেবো না, কাইন্ডলি একটু ডেসক্রিপশানটা চেক করবে, সেখানে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো যে এই রাইটিং স্কিলগুলো কীভাবে লিখতে হয় সেগুলো, ঠিক আছে, প্রেসি কীভাবে লিখতে হয় এটা আমি ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নেবে। তো আশা করি ইংলিশ পরীক্ষা সবাই ভালো দিয়েছো, প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন আসেনি, এবং আগামী যে পরীক্ষাগুলো আছে সেগুলো ভালোভাবে দাও। টেস্ট পরীক্ষার পরেও মেন পড়াশোনা তোমরা কন্টিনিউ করবে অবশ্যই, কোনো রকম ঘাটতি দেবে না, যাতে মেন পরীক্ষায় যেন কোনো রকম অসুবিধা না হয়। আর এই পরীক্ষা ভালো দিলে আশা করা যাচ্ছে তোমরা কিন্তু মেন পরীক্ষা অবশ্যই ভালো দেবে। তো কনফিডেন্স রাখতে হবে নিজের মধ্যে যে অবশ্যই তোমরা ভালো লিখতে পারবে, এইভাবেই এগিয়ে যাও, পড়তে থাকো, অবশ্যই ভালো রেজাল্ট হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ফার্স্ট টাইম এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ইংলিশের ভিডিও আরও বেশি করে পাওয়ার জন্য এবং সবার প্রথমে পাওয়ার জন্য।